হ্যালো ভিউয়ার্স, অচিন্ত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো বা জেনারেলে তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, পাশে তোমাদের যে ডিএসসিসি টু অনার্সের ক্ষেত্রে এবং পাশের ক্ষেত্রে এমডিসি টু পেপারটি রয়েছে, প্রাচীন বিশ্বের সভ্যতার সংস্কৃতির বিবর্তন। এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্রিসের ট্র্যাজেডি নাটকের বিকাশ। তাই গ্রিসের ট্র্যাজেডি নাটকের বিকাশ এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব এবং আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরব। এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি এবং আজকের এই প্রশ্নটি সেই সাজেশনের একেবারে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বলা যায় প্রশ্নটি পরীক্ষায় আসবে। তাই এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব এবং এর উত্তরটিও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরব। তা দেখা যাক আমাদের বোর্ডে কি লেখা আছে, একবার একটু দেখে নিই। CU BA হিস্ট্রি অনার্স জেনারেল সেকেন্ড সেমিস্টার DSCC 2 অনার্সের ক্ষেত্রে এবং পাশের ক্ষেত্রে আছে MDC 2। তোমাদের অনার্স পাস একই পেপার, তোমরা জানো ইতিমধ্যে। এখানে প্রশ্ন হচ্ছে প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা। এটি 10 নম্বরের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যে সাজেশন আমি দিয়েছি দেখবে সাজেশনের প্রথম দিকে রয়েছে এই প্রশ্নটি। এখানে আলোচনার মূল বিষয় হচ্ছে গ্রিস দেশ। তোমাদের সিলেবাসের অনেকটা জায়গা জুড়ে রয়েছে কিন্তু এই গ্রিস। তা প্রাচীন গ্রিস, সেখানে গণতন্ত্রের জন্মস্থান প্রাচীন গ্রিস আমরা জানি এবং গণতন্ত্রের পাশাপাশি দর্শন, সাহিত্য, ধ্রুপদী, জ্ঞান বিজ্ঞান চর্চার এক অভূতপূর্ব বিকাশ ঘটেছিল এই প্রাচীন গ্রিসে এবং এগুলি বিকাশের ভিতর দিয়ে সারা বিশ্বের কাছে একটা অভূতপূর্ব একটা নজির সৃষ্টি করেছে প্রাচীন গ্রিস এবং তাদের যে সৃষ্টিশীলতা, সেই সৃষ্টিশীলতার বিকাশ ঘটেছে বিভিন্ন ক্ষেত্রে। দেবতার মন্দির নির্মাণে, মানুষের মিলনের স্থলে বা নাটকের বা নাট্য মঞ্চে এবং সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে এই গ্রিকদের মানে প্রাচীন গ্রিসের মানুষের যে সৃষ্টিশীলতা তার প্রকাশ আমরা লক্ষ্য করি। এই জন্য হেগেল বলেছিলেন, দার্শনিক হেগেল, তিনি বলেছিলেন যে ইউরোপের মানুষেরা এই গ্রিস দেশের ভিতর দিয়ে তারা নিজেদের দেশের প্রতিচ্ছবি দেখতে পায়। মানে গ্রিস দেশটি ইউরোপের ভিতরে, তাই ইউরোপকে নিয়ে তারা গর্ববোধ করে এই প্রাচীন গ্রিসের মানুষেরা। তো এইভাবে শুরু করতে হবে এর আলোচনা। এরপরে যেটা বিষয় আছে যে মূলত যে ট্র্যাজিক যে নাটক, সেই নাটকের মধ্যে আমরা চলে যাব। তা দেখো, নাটক ট্র্যাজিক কথাটা কোথা থেকে এসছে, মানে ধ্রুপদী গ্রিসের একটা অসামান্য অবদান তাদের এই ট্র্যাজিক নাটক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এথেনীয় যে গণতন্ত্র, আমরা জানি যে এথেনীয় গণতন্ত্রের বিকাশ ঘটেছে, এটা একটা প্রশ্নও আছে তোমাদের সিলেবাসে বা সাজেশনে। সেই এথেনীয় গণতন্ত্রের চূড়ান্ত বিকাশ ছিল কিন্তু এই ট্র্যাজিক নাটক। ট্র্যাজিক নাটক মানে হচ্ছে বিয়োগান্তক নাটক, যে নাটকের শেষে একটা দুঃখ দুর্দশা বা একটা দুঃখ বেদনা থাকবে, একটা মানুষের চিন্তা বা আবেগের একটা মিলন ঘটবে যে নাটকের ভিতর দিয়ে, তাকে আমরা বলছি ট্র্যাজিক নাটক। দেখো, ট্র্যাজিক কথাটা এসছে তাগোদিয়া শব্দ থেকে, তাগোদিয়া, যার বাংলা অর্থটা গ্রিক শব্দ তাগোদিয়া থেকে ট্র্যাজিক কথাটা এসছে, যার বাংলা অর্থ হচ্ছে সাগ গীতি, অর্থাৎ ছাগলের গান। ছাগলের গান বলতে ছাগলের যে চামড়া হয় সেই চামড়া পরে মানুষেরা এই গান করতেন। কার গান করতেন? ডায়োনিসাসের গান করতেন। ডায়োনিসাস ছিলেন একজন কৃষি কাজের দেবতা বা উৎপাদনের দেবতা। এই উৎপাদনের দেবতার উদ্দেশ্যে বিভিন্ন গান গাওয়া হতো বা তাকে কেন্দ্র করে যে পুরাণগুলো রয়েছে প্রাচীন গ্রিসে, সেই পুরাণের কাহিনী বর্ণনা করা হতো, রাস্তায় শোভাযাত্রা বার করা হতো। সেই শোভাযাত্রায় মানুষেরা এই ছাগলের চামড়া পরে তারা কিন্তু এই গানগুলো গেতেন, এই ডায়োনিসাসের গান, দেবতা ডায়োনিসাসের গান গাইতেন এবং তাকে কেন্দ্র করে পুরাণে যেসব কাহিনীগুলো রয়েছে সেই কাহিনীগুলো তারা অভিনয়ের মাধ্যমে জনগণকে দেখাতেন। এইভাবে এটা ছাগলের গান থেকে এই ট্র্যাজিক কথাটা চলে আসে। যদিও এখানে যে মানুষ এই ছাগলের পোশাক পরছেন তিনি অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা ছাগল, সেই জায়গা থেকে কিন্তু এই ট্র্যাজিক কথাটার উৎপত্তি হয়েছে। তা ডায়োনিসাসের এই বিভিন্ন গান, তার বিভিন্ন কাহিনী রঙ্গ তামাশার ভিতর দিয়ে, মানে এই ডায়োনিসাসের গান বা তার কাহিনীগুলো অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রঙ্গ তামাশার ভিতর দিয়ে কিন্তু এগুলো মানুষের সামনে তুলে ধরা হতো। দেখো, নৃতত্ত্ববিদ আছেন যেমন স্যার জেমস ফ্রেজার বা আরেকজন আছেন যার নাম হচ্ছে গিলবার্ট মারে, এনারা হচ্ছে নৃতাত্ত্বিকগণ।
এনারা অনুসন্ধান করে দেখেছেন যে প্রাচীন গ্রিসের যে গোষ্ঠী সমাজ ছিল, সেই গোষ্ঠী সমাজের বিভিন্ন প্রথা ছিল, সেই প্রথাগুলির মধ্যেই কিন্তু এই ট্রাজিক নাটকের উৎসটা লুকিয়ে আছে। প্রাচীন গ্রিসের বিভিন্ন গোষ্ঠীর ভিতরে যেসব প্রথা ছিল, সেই প্রথার ভিতর থেকে উঠে এসেছে এই ট্রাজিক নাটক। তাই জর্জ থমসন এখানে বলছেন দিথিরাম্ভ বলে এক ধরনের গান গাওয়া হতো। দিথিরাম্ভ, এই দিথিরাম গানটি ছিল ডায়োনিসাসের উদ্দেশ্যে গাওয়া গান, এবং এই দিথিথাম এই গানের ভিতর দিয়েই এই নাট্য শিল্পের কিন্তু বিকাশ ঘটে। অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এবং রাজনীতিবিদও, তিনি পোয়েটিক্স বলে একটা গ্রন্থ লিখেছিলেন, সেখানেও তিনি বলছেন এই যে দিথিরাম, এই দিথিরাম থেকেই ট্রাজিক নাটকের উদ্ভব হয়েছে। এবং এখানে ফেডারিক নিৎসে বলে একজন ঐতিহাসিক, তিনি বলছেন যে ট্র্যাজেডির বিকাশ হয়েছিল গোষ্ঠী সমাজের ভিতর থেকে। মানে এখানে এইসব ঐতিহাসিকেরা, বিশেষ করে এই যে নিৎসে, ফেডারিক নিৎসে, অ্যারিস্টটল, গিলবার্ট মারে, জেমস ফ্রেজার, এনারা অনুসন্ধান করার চেষ্টা করেছেন যে এই ট্রাজিক নাটকের উৎস কোথায়, কিভাবে এর উৎপত্তি হলো একেবারে শুরু থেকে। এনারা দেখছেন যে প্রাচীন গ্রিসের যে গোষ্ঠী সমাজ ছিল, সেই গোষ্ঠী সমাজের ভিতর থেকেই কিন্তু এর উৎপত্তি হয়েছে। এরপরে দেখো, যদি আমরা দেখি যে ট্র্যাজেডির প্রাক ইতিহাস, ট্র্যাজেডি যখন এই যে উৎপত্তি হলো, তার আগের অবস্থা কি ছিল? তার আগের অবস্থা ছিল এই ডায়োনিসাসের উদ্দেশ্যে বিভিন্ন গান গাওয়া হতো, বা ডায়োনিসাসকে লক্ষ্য করে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হতো, এবং বিভিন্ন গীতি কথা বা গীতি কাব্য কিন্তু গাওয়া হতো। এই দুটো জিনিস একসাথে মিলে মিশে এই ট্র্যাজেডি নাটকের বা ট্রাজিক নাটকের কিন্তু উত্থান হয়েছে। এখন এই ডায়োনিসাস ছিলেন, বললাম, কৃষিকাজের দেবতা, উৎপাদনের দেবতা। ইনি ছিলেন দেবতা জিউসের পুত্র। দেবতা জিউস ছিলেন গ্রিক দেশের প্রধান দেবতা। হ্যাঁ, তবে ইনি জিউসের পুত্র হলেও অভিজাতরা যেসব দেব দেবতাদের মানতেন, যেমন আছে অ্যাপেলো, সেই অ্যাপেলো গোষ্ঠী যেসব দেবতারা ছিলেন তাদের মধ্যে কিন্তু এনাকে রাখা হয়নি, ইনি ছিলেন তার বাইরে। তা যাই হোক, এই ট্র্যাজেডি নাটক প্রাচীন গ্রীষ্মে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে এটা কখনো বন্ধ হতো না। সব সময় প্রতি বছর নিয়মিতভাবে কিন্তু এই ট্র্যাজিক নাটক করা হতো। এমনকি যে পেলোপনেসীয় যুদ্ধের কথা আমরা জানি, যেটা 30 বছর ধরে যে যুদ্ধ হয়, হেরোডোটাসের বিবরণ থেকে আমরা জানতে পারি, সেই যুদ্ধ চলাকালীনও কিন্তু 1 বছরের জন্য হলেও কিন্তু এই নাটক বন্ধ হয়নি, মানে এই উৎসব বন্ধ হয়নি, ডায়োনিসাসের উৎসব। এবং এই উৎসবে কি হতো, নাট্য উৎসব অনুষ্ঠান হতো, এবং সেই নাট্য উৎসবে 4 ধরনের নাটক হতো। প্রথমে ট্র্যাজিক নাটক হলো, এবং শেষের দিকে দেখা যেত যে একটু মানুষ, ট্র্যাজিক নাটক তো আর রঙ্গতামাশার নাটক নয়, ট্র্যাজিক নাটকের মধ্যে রয়েছে বিয়োগান্ত নাটক, যেখানে মানুষের চিন্তা চেতনা বা আবেগ অনুভূতিকে ফুটিয়ে তোলা হতো। তা শেষের দিকে মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য রঙ্গ তামাশা, হাস্য, কৌতুক বা ব্যঙ্গাত্মক রচনা বা নাটক, এগুলো কিন্তু মানে করা হতো, যাকে আমরা বলছি টেট্রালজি এবং সাটায়ার প্লে। টেট্রালজি এবং সাটায়ার প্লের মাধ্যমে এই ব্যঙ্গ, পরিহাস এগুলো কিন্তু করা হতো। তা যাই হোক, এই যে গ্রিক যে ট্র্যাজেডি নাটকের কথা বলছি, এর প্রধান উপজীব্য কি? প্রধান উপজীব্য বলতে এই নাটকগুলির প্রধান বিষয়বস্তুটা কি ছিল? এর প্রধান বিষয়বস্তু ছিল পুরাণ আর মিথ। মিথ কথাটির মানে হচ্ছে যে মানুষের মুখে মুখে যে লোককথা আদিকাল থেকে চলে আসছে, সেই কাহিনীর উপর বেস করে এই নাটকগুলি লেখা হতো। আর পুরাণ, গ্রিক পুরাণের যেসব দেব দেবীদের কাহিনী আছে, সেই দেব দেবীদের কাহিনীকে কেন্দ্র করে এই ধরনের নাটক বা ট্র্যাজিক নাটকগুলি তৈরি করা হতো। এবং এই নাটকগুলোতে ঈশ্বরের সাথে বা দেবতাদের সাথে মানুষের যে সম্পর্ক, এবং সেই সম্পর্কটা ছিল কিন্তু সমস্যা সম্পর্ক, জটিলতায় পূর্ণ। সেই সমস্যামূলক যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে এই ট্র্যাজিক নাটকের ভিতর দিয়ে কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 3টি অংশ আছে নাটক, 3টি অংশ। এক হচ্ছে যিনি অভিনেতা, তিনি, আরেকটা হচ্ছে কোরাস, আরেকটি হচ্ছে দর্শক। দর্শক অভিনেতার মাঝখানে একটা কোরাস, মানে টোটাল সমস্ত নাটকের বিষয়বস্তু। এই 3টি বিষয়ের ভিতর দিয়ে নাটক পরিচালনা করা হতো। এবং নাটকের কয়েকটি টার্ম ছিল, দেখো এগুলো কিন্তু মনে রাখতে হবে। যেমন দেখো, নাটকের অনেক প্লট থাকে, এবং সেই প্লটগুলো কি হয়, একটার পর একটা সেই প্লটগুলো আসে, যাকে আমরা প্লটের পরম্পরা বলতে পারি। এই প্লটগুলোকে আমরা বলছি মথুস। এবং মঞ্চ, যে মঞ্চটা হতো মানে নাটক, তা মাটি থেকে সামান্য উঁচু করে মঞ্চ তৈরি করা হতো। মঞ্চের দুপাশে 2টি ঘর থাকতো।
হ্যাঁ, যেগুলো আমরা এখন বর্তমান নাটকের মঞ্চে দেখি, যেটা পর্দা টানানো থাকে দুদিকে দুটো, এবং সেখান থেকে কিন্তু যারা নাট্যশিল্পী তারা বেরিয়ে আসে। ঠিক একই রকম ভাবে এখানেও মঞ্চের দুধারে দুটি ঘর থাকতো, সেই ঘরকে আমরা বলছি এস্কেন। অবশ্য নাট্য মঞ্চের উপরে যে চাঁদোয়া টানানো হতো তাকেও কিন্তু এস্কেন বলা হতো। এবং এই নাট্য মঞ্চের দুদিকে দুটি বারান্দা থাকতো, সেই বারান্দাকে আমরা বলছি প্যারা এস্কেনিয়া। এবং খোলা যে স্থান, মানে একদম মাঝখানে যেখানে নাটকটা মঞ্চস্থ হবে, সেই মঞ্চস্থ হওয়ার জায়গাটাকে আমরা বলি, মানে গ্রিকরা বলতেন অর্কেস্ট্রা। এই অর্কেস্ট্রা বা প্যারাস্কেনিয়া বা এস্কেন বা মথুস, এগুলো কিন্তু সব এই নাট্য মঞ্চের বিভিন্ন অংশের নাম। এগুলো মনে রাখতে হবে। এরপরে দেখো, গ্রিক দেশে অনেক নাট্যকার ছিলেন, অনেক নাট্যকারের নাম আমরা এখানে পাচ্ছি। প্রায় 150-র বেশি কিন্তু নাট্যকার ছিলেন, যারা নাটক লিখেছিলেন বা নাটক তারা অভিনয় করতেন। তো এই নাট্যকারদের মধ্যে মাত্র 3 জন নাট্যকারের নাম খুব ভালোভাবে পাওয়া যায়, এবং তারা প্রায় 33টি নাটক রচনা করেছিলেন। এবার এই 3 জন নাট্যকার কারা কারা ছিলেন সেটা কিন্তু একটা বড় বিষয়, এবং এই 3 জন নাট্যকারের যে কোনো একজনের কিন্তু টিকা প্রশ্ন আসতে পারে। 3 জন নাট্যকারের নাম দেখে নাও। স্কাইলাস, সফেক্লিস এবং ইউরিপিডিস, এই 3 জন কিন্তু ছিলেন সব থেকে বিখ্যাত নাট্যকার। তা গ্রিস দেশে প্রথম নাটকের যিনি পথিকৃৎ তাকে আমরা বলবো যে স্কাইলাস। এবং ধ্রুপদী যুগ, পরবর্তীকালে যে ক্লাসিক গ্রিসের জন্ম হয়, ধ্রুপদী যুগ, যে যুগে সাহিত্য, শিক্ষা, দর্শন, বিজ্ঞানের অগ্রগতি হয় গ্রিস দেশে, সেই ধ্রুপদী যুগের শ্রেষ্ঠ পথিকৃৎ ছিলেন কিন্তু সফেক্লিস। এবং সফেক্লিস অনেক সময় টিকাও পরীক্ষায় পড়ে। এরপরে ইউরিপিডিস ছিলেন ধ্রুপদী যুগের শেষে একজন বিখ্যাত নাট্যকার। তা যে নাটকের জয়যাত্রা শুরু করেছিলেন ইউরিপিডিস, তাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন সফেক্লিস, এবং তাকে পূর্ণতা দিয়েছিলেন ইউরিপিডিস। একজন আরেকজনের কিন্তু পরিপূরক হয়ে কাজ করেছিল। তাই এখানে আমরা প্রথমে স্কাইলাস প্রথম নাট্যকার, তার সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, স্কাইলাস প্রথমে তিনি যখন নাটক লেখেন, গ্রিস দেশের নাট্যকার, তিনি কিন্তু বিভিন্ন দুঃখের কাহিনী লিখতেন। দুঃখের কাহিনী, মানুষের কষ্টের কাহিনী, মানুষের সংগ্রামের কাহিনী, বিপর্যয়ের কাহিনী, এবং তার ভিতর দিয়ে, এই দুঃখ দুর্দশার ভিতর দিয়ে মানুষ জয়লাভ করছে শেষ পর্যন্ত, অপরাজেয় মানুষ। এই অপরাজেয় মানুষ বা বিভিন্ন মানে নৈতিকতা, যেটা নীতি কথার প্রতিষ্ঠা করা, নৈতিকতার প্রতিষ্ঠা, পুনর্প্রতিষ্ঠা করা, মানুষের চিন্তা আবেগের একটা মেলবন্ধন ঘটানো, এই সব বিষয়গুলোকে তিনি কিন্তু তার নাটকের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছিলেন। এছাড়া তিনি মঞ্চে যেটা নাটক হতো, যে মঞ্চ, সেই মঞ্চের সাজসজ্জার ব্যাপারে তিনি খুব নজর দিতেন। যিনি নাট্য শিল্পী, তার পোশাক পরিচ্ছদের দিকেও কিন্তু তিনি খুব যথেষ্ট নজর দিতেন। তা তিনি অনেকগুলো নাটক লিখেছিলেন। কয়েকটা নাটকের নাম একটু শুনে নাও। আগামেনন, কোয়েফ্রয়, ইউমেনিডিস দ্য পার্সিয়ান, আরেস্তিয়া, এরকম বিভিন্ন নাটক তিনি কিন্তু লিখেছিলেন। এগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো পরীক্ষার খাতাও কিন্তু লিখতে হবে। এবং তার নাটকের ভিতর দিয়ে এই জগৎ এবং জীবের মধ্যে কি সম্পর্ক, সেই রহস্য তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং নাটকের মধ্যে দিয়ে যুদ্ধ কত যে ভয়াবহ হতে পারে, কত বর্বরতা হতে পারে, কত নৃশংস হতে পারে যুদ্ধ, সেই বিষয়গুলি কিন্তু তার এই সব নাটকের মধ্যে দিয়ে, যেমন আগামেনন, কোয়েফ্রয়, ইউমেনিডিস দ্য পার্সিয়ান, আরেস্তিয়া, এই সবের ভিতর দিয়ে, মানে এইসব নাটকের ভিতর দিয়ে এই যুদ্ধের ভয়াবহতা, বর্বরতা, জগৎ জীবের মধ্যে সম্পর্ক, দৈব শক্তির নিয়তি, এইসব বিষয় মানে নাটকগুলোর ভিতর দিয়ে তুলে ধরেছেন। দৈব শক্তি এবং দেবতার শক্তি, বা দেবতাদের যে শক্তির মধ্যে একটা নীতির ব্যাপার আছে, তারা যে অনৈতিক নয়, দেবতারা কখনো নীতি বিরুদ্ধ কাজ করতে পারেন না, এই বিষয়টাও কিন্তু তিনি এই নাটকের মধ্যে দিয়ে তুলে ধরেছিলেন। এটা গেল স্কাইলাসের কথা বললাম। এবার আমরা আসি সফেক্লিসের কথা। দেখো, সফেক্লিস 113টি নাটক লিখেছিলেন, 7টি নাটক পাওয়া যায়। তিনি যেমন সব নাটক লিখেছিলেন, দেখো অ্যান্টিগোনে, তার যতগুলো নাটক ছিল সব থেকে বিখ্যাত ছিল কিন্তু অ্যান্টিগোনে, এটা মনে রাখতে হবে, অ্যান্টিগোনে। তারপরে আছে অয়োদিপাস, কলেনিয়াস, ইলেকট্রা, আজাক্স, টিরানাস, দি টার্কিয়ান উইমেন, মানে তুর্কি মহিলা, বলা হচ্ছে দ্য টার্কিয়ান উইমেন।
তো এরকম একাধিক নাটক তিনি লিখেছিলেন, 7টি নাটক পাওয়া যায় এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল অ্যান্টিগোনে, যেটি 442 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই নাটকটি তিনি রচনা করেন এবং এথেন্সের নাট্য মঞ্চে বারবার এই নাটক কিন্তু অভিনয় করা হয়েছে, মানে খুব জনপ্রিয় হয়েছিল তার এই অ্যান্টিগোনে নাটক। এবং এই নাটকের বিষয়বস্তু কি? এই নাটকের বিষয়বস্তু দেখানো হচ্ছে যে এথেন্সের রাজার স্বৈরাচারিতা, স্বেচ্ছাচারিতা যেমন একদিকে দেখানো হচ্ছে, পাশাপাশি অ্যান্টিগোনে একজন নায়কের নাম, এই নাটকের মূল ক্যারেক্টারের নাম হচ্ছে অ্যান্টিগোনে। অ্যান্টিগোনে একটা চরম ভাবে তার যে কি বলা যায় যে ত্যাগ স্বীকার, সেই ত্যাগ স্বীকার করেছেন একদিকে, আর আরেকদিকে কিন্তু রাজার যে স্বেচ্ছাচারিতা, এই দুটি বিষয় কিন্তু এখানে পাশাপাশি তিনি তার এই অ্যান্টিগোনে নাটকে উল্লেখ করেছেন। মানে অ্যান্টিগোনের যে আত্মত্যাগ, সেই ত্যাগের উপরে বেশ করে তিনি এই নাটকটি লিখেছিলেন। এছাড়া তার আরেকটি নাটক ছিল ইলেকট্রা, খুব বিখ্যাত নাটক, এবং এই নাটকে তিনি দেখাচ্ছেন যে একটা মানে মায়ের প্রতি একটা কন্যার কত ঘৃণা তৈরি হতে পারে, কত বিদ্বেষ তৈরি হতে পারে, সেই বিষয়টা কিন্তু এখানে তিনি তুলে ধরেছেন। যাই হোক, তার এই নাটকের মধ্যে দিয়ে যে মরমিয়া যে বিষয়টি, মানুষের মনের যে ভাবাবেগের বিষয়টি, সেটাকে তিনি বারবার এখানে উপস্থাপনা করেছেন। উইল ডুরান্ট বলে একজন ব্যক্তি, তিনি বলছেন যে তিনি সফেক্লিস এত সুন্দরভাবে নাটকগুলি লিখেছিলেন, যেমন মনে হয় যে মন্দিরকে যেমন সুন্দর করে সাজানো হয়, তো অনেকটা সেরকম তিনি তার নাটকগুলোকে যেন অনেকটা সেই সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলেন। তা এইভাবে তার নাটকের সম্পর্কে বলছেন উইল ডুরান্ট। এরপরে যে আছে দেখো ইউরিপিডিস যেসব মানে নাটক লিখেছিলেন, কয়েকটা নাটকের নাম দেখো, অ্যাফ্রিদিতি, হেরা এবং ডায়োনিসাস। এরা কিন্তু এগুলো নাটক নয়, এগুলো দেবতাদের নাম, অ্যাফ্রিদিতি, হেরা এবং ডায়োনিসাস, যে ডায়োনিসাসকে কেন্দ্র করে এই ট্র্যাজিক নাটকের উদ্ভব। তো এইসব দেবতাদের উপরে তিনি কিন্তু বেশি নাটক লিখেছিলেন, মানে তার নাটকের প্রধান বিষয়বস্তু ছিল এইসব দেবতা এবং তার নাটকের মধ্যে উপস্থিত ছিলেন। এছাড়া তিনি ছিলেন সফিস্ট দর্শনের একজন অনুগামী। গ্রিসে যে দর্শন শাস্ত্রের উদ্ভব হয় তাকে আমরা বলি সফিস্ট দর্শন। এটা একটা টিকা প্রশ্ন, ইম্পর্টেন্ট তোমাদের। সেই সফিস্ট দর্শনের প্রভাব পড়েছিল তার নাটকের উপরে। তিনি যুক্তি ও আবেগের দ্বারা তার নাটকগুলিকে সাজিয়েছিলেন এবং এই নাটকগুলির মধ্যে কয়েকটা বিখ্যাত দেখো, মেদেয়া, হিপ্পোলিটাস, দ্য ট্রেজান উইমেন, ব্যাকাই, এই 4টি নাটকের কথা বলা যায়, মেদেয়া, হিপ্পোলিটাস, দ্য ট্রোজান উইমেন আর বাকাই। তবে এই নাটকগুলোর ভিতর দিয়ে তিনি একটা বৈপ্লবিক চিন্তাধারার জন্ম দিয়েছিলেন, এই জন্য এথেন্সের মানুষেরা তাকে ভেবেছিল বিপজ্জনক একটা মানুষ। তা যাই হোক, তার মৃত্যুর পরে গিয়ে কিন্তু তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনি জীবিত থাকাকালীন তার নাটকগুলি সেভাবে জনপ্রিয় হয়নি। তার কারণ তিনি একটা বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই নাটকগুলো লিখেছিলেন এবং এই নাটকগুলোর ভিতরে তার অনেক যুক্তি, মানে যুক্তির একটা জাল বোনা ছিল। সেই সময়কার এথেন্সের মানুষরা সেটা ভালোভাবে নেয়নি, ফলে তিনি বিপজ্জনক একজন ব্যক্তি হিসাবে সমাজে পরিগণিত হয়েছিলেন। তার মৃত্যুর পরে গিয়ে তারপর তার নাটকগুলি জনপ্রিয় হয়। তো এই ছিল আলোচনা। দেখো, প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের যদি আমি সংক্ষিপ্তভাবে দু কথায় বলি, তাহলে কিভাবে বলবো, যে ডায়োনিসাস বলে যে দেবতা ছিলেন, কৃষির দেবতা, তার উদ্দেশ্যে গাওয়া গান বা তার উদ্দেশ্যে যেসব পুরাণ কাহিনী আছে, সেগুলো মানে ছাগলের চামড়া পরে সেই উৎসবের দিনে সেগুলো, তার সেই কাহিনীগুলোকে অভিনয় করে দেখানো হতো। সেই জায়গা থেকে এই ট্র্যাজিক নাটকটার আবির্ভাব হয়েছে এবং এই নাটক 3জন নাট্যকারের হাত ধরে বিকাশ লাভ করেছিল, স্কাইলাস, সফেক্লিস এবং ইউরিপিডিস। এবং এই 3জন নাটকের কোন মানে এক একজন নাট্যকারকে ধরে ধরে বর্ণনা করতে হবে, সেই নাট্যকার কি কি নাটক লিখেছেন এবং সেখানে প্রধান নাটকগুলো কি এবং সেখানে মূল ঘটনাগুলো কি, এইভাবে 3জন নাটকের উপরে ডিটেলস, নাট্যকারের উপরে ডিটেলস আলোচনা করতে হবে। আর তার আগে ট্র্যাজিক কথাটির উৎপত্তি, কিভাবে ডায়োনিসাসকে কেন্দ্র করে এর উত্থান হচ্ছে, সেই বিষয়টা আলোচনা করতে হবে। তাই এই ছিল একটা সংক্ষিপ্ত আলোচনা, যাতে মোটামুটি তোমরা একটা বেসিক ধারণা তৈরি করতে পারো। এরপর এর যে উত্তরটি আছে, সেই উত্তরটা নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স জেনারেল, সেকেন্ড সেমিস্টার, DSCC2 MDC2। অনার্সের ক্ষেত্রে DSCC2, পাশের ক্ষেত্রে MDC2। প্রশ্নটি হচ্ছে, প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা আলোচনা করো। প্রশ্নমান 10। এর উত্তরটা তোমরা যেভাবে লিখবে দেখে নাও। প্রথম প্যারা এখানে কি বলা হচ্ছে, প্রাচীন গ্রিস গণতন্ত্রের জন্ম, দর্শন, ইতিহাস, সাহিত্য, নাটক, ধর্ম
সংস্কৃতির নানা ক্ষেত্রে তাদের অভূতপূর্ব অগ্রগতি সারা পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপন করেছিল। তাদের সৃষ্টিশীলতা প্রকাশ পেয়েছিল শিল্পের বিভিন্ন শাখায়, দেবতার মন্দির তৈরিতে, আমোদ প্রমোদ ও মিলনের স্থান, থিয়েটার নির্মাণে, ক্ষণস্থায়ী মানব জীবনকে মূর্ত করে ভাস্কর্য সৃষ্টিতে, প্রত্যাহিক জীবনের প্রতিচ্ছবি ও পুরাণকে নাটক দ্বারা স্থায়ী রূপদানে। তাই হেগেল যথার্থই বলেছিলেন, একজন সংস্কৃতিবান ইউরোপীয় মানুষ গ্রিস দেশের নামের মধ্য দিয়ে নিজের আপন দেশকেই প্রত্যক্ষ করে। পরের প্যারায় দেখো কি বলা হচ্ছে, গ্রিক সংস্কৃতির অন্যতম অঙ্গ নাট্যশিল্পের দুটি ধারা ছিল, ট্র্যাজিক এবং কমেডি। সংস্কৃতি জগতের ধ্রুপদী এথেন্সের সবচেয়ে স্থায়ী অবদান নিঃসন্দেহে ট্র্যাজিক নাটক। ঐতিহাসিক জর্জ থমসন গ্রিক ট্র্যাজেডিকে এথেনীয় গণতন্ত্রের চরম প্রকাশ বলে বর্ণনা করেছেন। এটিকার সাহিত্য বিকাশের চরম পর্যায়ে ট্র্যাজেডির আবির্ভাব ঘটেছিল, যে নাট্যশিল্প আজও সমগ্র পৃথিবীর গর্বের বিষয়। তবে এই বিয়োগান্তক মানে ট্র্যাজেডি আঙ্গিক ও বিষয়বস্তু প্রতিটি ক্ষেত্রে গ্রিক সমাজের বিবর্তনের প্রতিনিধিত্ব করেছে। পরের প্যারা দেখো, প্রাচীন গ্রিক তাগোদিয়া শব্দটি থেকে ট্র্যাজেডি শব্দটির উৎপত্তি, যার অর্থ হলো সাগ গীতি। ট্র্যাজেডির উদ্ভব জড়িয়েছিল গ্রিক দেবতা ডায়োনিসাসের সম্মানে আয়োজিত উৎসব উদযাপনের সঙ্গে। ডায়োনিসাস ছিলেন কৃষিকাজ, বিশেষত সুরা উৎপাদন বিদ্যার দেবতা। উৎসবের সময় গ্রাম ও নগরের রাস্তায় বার করা হতো শোভাযাত্রা। কৃষিজীবী মানুষ তথা ডায়োনিসাসের অনুগামীর দল গান গেয়ে ডায়োনিসীয় পুরাণ বর্ণনা করত ও পুরাণ কাহিনীর চরিত্রগুলি অভিনয় করে দেখাতো। অংশগ্রহণকারীরা পরিধান করত ছাগ চর্ম। দর্শকেরা সমবেত হতো রঙ্গ তামাশা অভিনয় দেখতে। ছাগ চর্ম পরিধান করে অর্ধ ছাগ অর্ধ মানব রূপে ট্র্যাজেডির অভিনয় হতো বলে এই নাটকের নামকরণ হয়েছিল ট্র্যাজেডি। প্যারা করে দেখো, স্যার জেমস ফ্রেজার, গিলবার্ট মারে প্রমুখ বিবর্তনবাদী নৃতাত্ত্বিকগণ গোষ্ঠী সমাজের প্রথাগুলির মধ্যে ট্র্যাজেডির উৎস অনুসন্ধান করেছেন। ঐতিহাসিক জর্জ থমসন লিখেছেন, গ্রিক গোষ্ঠী সমাজে দীক্ষাবিধি ও ডায়োনিসাসের উপাসনা ক্রমে উন্মাদনার রূপ নেয় এবং এখান থেকে দিথিরাম্ভ নামক গীতির প্রচলন ঘটে, যা ডায়োনিসাসের সম্মানে গাওয়া হতো। এই দিথিরাম্ভ পরবর্তীকালে নাট্যশিল্পের রূপ নেয়। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলও তার পোয়েটিক্স গ্রন্থে দিথিরাম্ভ থেকে ট্র্যাজেডির উদ্ভবের তত্ত্বের কথা বলেছেন। ফ্রেডরিক নিৎসেও ট্র্যাজেডির বিকাশে গোষ্ঠী সমাজের ছায়া দেখেছেন। পরের প্যারা দেখো, একথা নিঃসন্দেহে বলা যায় যে ট্র্যাজেডির প্রাক ইতিহাস সৃষ্টি হয়েছিল একাধারে গীতি কবিতা ও অন্যদিকে ডায়োনিসীয় উৎসবের বিবিধ আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে। তবে গ্রিকদের দেবদেবীর মধ্যে ডায়োনিসিসের অবস্থান কিছুটা অদ্ভুত, কারণ তিনি দেবরাজ জিউসের পুত্র হলেও তাকে গ্রিকদের অভিজাত অলিম্পীয় দেবদেবীর অন্তর্ভুক্ত করা হয়নি। এই উৎসবের শেষ 3 দিন অনুষ্ঠিত হতো অভিনয় ও নাটকের বর্ণময় প্রতিযোগিতা। এমনকি পেনোপলিসীয় যুদ্ধের মতো দীর্ঘমেয়াদী যুদ্ধ এই নাট্য উৎসবকে বন্ধ করতে পারেনি। প্রতিযোগিতায় প্রত্যেক অংশগ্রহণকারীকে পেশ করতে হতো 4টি নাটকের একটি টেট্রালজি এবং সর্বশেষ একটি রঙ্গরসাত্মক প্রযোজনা সাট্টায়ার প্লে। ট্র্যাজেডির গাম্ভীর্য ও বিষণ্ণতার পর সাট্টায়ার প্লের ব্যঙ্গ পরিহাস দর্শকদের স্বস্তি ও আনন্দ দিত। গ্রিক লোক পুরাণে সাট্টায়ার ছিল অর্ধেক মানুষ অর্ধেক পশু এবং কুস্বভাবগ্রস্ত জীব। সাট্টায়ার নাটক ও ট্র্যাজেডির মধ্যে কিছুটা সাদৃশ্য ছিল, তাই সাট্টায়ারের পরিণত রূপে ট্র্যাজেডি একথা বলা যাবে না। পরের প্যারায় দেখো কি বলা হচ্ছে, গ্রিক ট্র্যাজেডির প্রধান উপজীব্য ছিল পুরাণ বা মিথ। পুরাকথার ভাণ্ডার উজাড় করে গ্রিক নাট্যকাররা ট্র্যাজেডি নবরূপে রচনা করতেন। সমসাময়িক যুগের সমস্যার বিশ্লেষণ ও ব্যাখ্যা করতে পুরাণ নাট্যকারদের সাহায্য করত। দেবতাদের সঙ্গে মানুষের সমস্যাপূর্ণ সম্পর্কের টানাপোড়েন ছিল ট্র্যাজেডি নাটকের প্রধান বিষয়বস্তু। পুরাণকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণে ব্যাখ্যা করার স্বাধীনতা ট্র্যাজেডি নাট্যকারেরা পেতেন। ট্র্যাজেডির 3টি অংশ, মুখোশ পরা অভিনেতা, কোরাস এবং দর্শক। নাটকের প্লট বা ঘটনা পরম্পরাকে গ্রিক ভাষায় বলা হতো মুথস, যার অন্য অর্থ হলো পুরা কাহিনী। গ্রিক রঙ্গমঞ্চ হতো মাটি থেকে সামান্য উঁচুতে। এর দুদিকে 2টি কক্ষ থাকতো যাকে বলা হতো স্কেন।
এছাড়া থাকতো দুটি বারান্দা মূলত দর্শকদের দিকে, যাকে প্যারাস্কোনিয়া বলা হতো। অভিনেতারা স্ক্রিন থেকে বেরিয়ে দর্শকদের সামনে যে চক্রাকৃতি খোলা স্থানে আসতো তাকে বলা হতো অর্কেস্ট্রা। নাট্যমঞ্চের আচ্ছাদিত চাঁদোয়াকেও স্ক্রিন বলা হতো। পরের প্যারা দেখো কি বলা হচ্ছে, প্রাচীন গ্রিক ট্র্যাজেডি বা বিয়োগান্ত নাট্যকারদের সংখ্যা ছিল প্রায় 150, যার মধ্যে মাত্র 3 জন নাট্যকারের 33টি নাটক পাওয়া গেছে। এরা হলেন স্কাইলাস, সফেক্লিস এবং ইউরিপিডিস। গ্রিক নাট্যশিল্পের প্রথম পথিকৃৎ হলেন স্কাইলাস। অন্যদিকে পেরিক্লীয় যুগের শ্রেষ্ঠ বিয়োগান্ত নাট্যকার হলেন সফেক্লিস, আর ধ্রুপদী যুগের শেষ বিয়োগান্ত নাট্যকার হলেন ইউরিপিডিস। পরের প্যারায় স্কাইলাসকে নিয়ে আলোচনা করা হচ্ছে। দেখো, স্কাইলাস গ্রিক ট্র্যাজেডির ক্ষেত্রে বহিরঙ্গ রীতির সঙ্গে অন্তরঙ্গ গভীর ভাবদত্তক রস মিশ্রিত করেননি। দুঃখ ও বিপর্যয়ের সঙ্গে নিয়ত সংগ্রাম এবং তার মধ্য দিয়ে মানুষের অপরাজেয়তা এবং নৈতিকতার পুনঃপ্রতিষ্ঠার কথা স্কাইলাস তার ট্র্যাজেডি নাটকের মধ্য দিয়ে বলে গেছেন। তাই ট্র্যাজেডির অভিজ্ঞতা আমাদের চিন্তা ও আবেগের মেলবন্ধন ঘটায়। দুঃখজনক মুহূর্তেও আমরা জীবনকে এগিয়ে নিয়ে যাই। জীবন সম্পর্কে এই বোঝাপড়ায় গ্রিক ট্র্যাজেডির নাট্যকারেরা তাদের নাটকের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। কোরাসের ভূমিকায় কিছুটা অপ্রধান করে দিয়ে ঘটনার চূড়ান্ত রূপ প্রকাশ করতে স্কাইলাস দি নট রীতির প্রবর্তন করেছিলেন। অভিনেতাদের সাজ পোশাকের গুরুত্ব, মঞ্চসজ্জার প্রতি সুতীক্ষ্ণ দৃষ্টি ইত্যাদির মধ্য দিয়ে তিনি গ্রিক ট্র্যাজেডি ধারণার প্রয়োগ রীতির দিক থেকেও নতুনত্বের স্রষ্টা। ট্র্যাজেডির পাত্রপাত্রী হিসাবে পুরাণ কথার অ্যাপেলো বা প্রমিথিউসের মতো দেবতারাই নির্বাচিত হয়েছেন। স্কাইলাসের ট্র্যাজেডি পরিকল্পনার মধ্যে তাই দৈব নিয়ন্ত্রণের পটভূমির গুরুত্ব অত্যন্ত বেশি। স্কাইলাস 3টি ট্র্যাজেডির বিষয়বস্তুকে একই কাহিনীর ক্রমপরিণতির নাট্যরূপ দিয়েছেন। এর ফলে নাটকের বিষয়বস্তু সংকীর্ণতা মুক্ত হয়েছিল। এ প্রসঙ্গে তার আগামেনন, কোয়েফোরোয় ও ইউমেনিদিস দ্য পার্সিয়ান আরস্তিয়া স্মরণযোগ্য। মহাশিল্পীর সুমহান অন্তর্দৃষ্টি দিয়ে জগৎ ও জীবনের রহস্যের স্বরূপ তিনি যে দৃষ্টিকোণে ব্যাখ্যা করেছেন তা নতুন জীবনের পরিচয় বহন করে। নাটকে যুদ্ধের বর্বরতা ও নৃশংসতাকে তুলে ধরেছেন, মিথকে নিজের প্রয়োজন মতো ব্যবহার করেছেন। দৈব শক্তির ন্যায় বিচারের উপর অগাধ বিশ্বাস নাটকের একটি বৈশিষ্ট্য ছিল। তার নাটকগুলির বুদ্ধিদীপ্ত উপস্থাপনা, অভিনেতাদের পোশাক পরিচ্ছদ, কোরাসের আকর্ষণীয় শক্তি সবকিছুই স্কাইলাসকে স্মরণীয় করে রেখেছে। এর পরের প্যারায় দেখো, সফেক্লিসকে নিয়ে বলা হবে। সফোক্লিস ছিলেন পেরিক্লীয় যুগের শ্রেষ্ঠ বিয়োগান্ত নাট্যকার। তিনি প্রায় 113টি নাটক লিখেছিলেন, যার মধ্যে মাত্র 7টি নাটক পাওয়া গেছে, যেগুলি হলো অ্যান্টিগোনে, অয়োদিপাস, কলোনিয়াস, ইলেকট্রা, আজাক্স, অয়োদিপাস, টিরানাস, দ্য টার্কিয়ান উইমেন। সফোক্লিসের নাটকগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল অ্যান্টিগোনে। এটি 442 খ্রিস্টপূর্বাব্দে প্রথম অভিনীত হয় এবং এথেনীয় নাট্যমঞ্চে বহুবার সাফল্যের সঙ্গে অভিনীত হয়। এখানে রাজার স্বেচ্ছাচারিতার সঙ্গে অ্যান্টিগোনের আত্মত্যাগের বিপরীত চিত্র সুন্দরভাবে চিত্রিত হয়েছে। অবশেষে পুত্রের মৃত্যুর মাধ্যমে ক্রিয়নের শাস্তি বরণে নাটকের সমাপ্তি। অন্যদিকে ইলেকট্রা নাটকে মায়ের প্রতি কন্যার অপরিসীম ঘৃণা ব্যক্ত হয়েছে। অন্যান্য নাটকগুলিতে একইভাবে করুণ রসের প্রকাশ দেখা যায়, আর নাটকগুলির কাঠামো ছিল অনাড়ম্বর এবং সংলাপ ও বিষয়ের স্পষ্টতা ছিল। তাছাড়া তার নাটকে কোরাসের ভূমিকা ছিল সীমিত। প্রতিটি নাটকে ঘটনার মরমিয়া উপস্থাপনে প্রাধান্য পেয়েছে অভিনেতারাই। তিনি প্রথম স্কাইলাসের ট্রিলজির আঙ্গিক ত্যাগ করে আলাদাভাবে একটি নাটক তৈরি করেন। উইল ডুরান্ট লিখেছেন, প্রতিটি নাটকই যেন একটি মন্দিরের মতো করে নির্মিত, যেখানে প্রতিটি অংশের কাজ অতি যত্ন করে শেষ করা। যদিও প্রধান গুরুত্ব থাকে সমগ্রের উপর, তার নাটকের কাঠামো অ্যারিস্টটলকে গভীরভাবে আকৃষ্ট করেছিল। পরের প্যারা দেখো, এখানে উইকিপিডিসকে নিয়ে আলোচনা করা হচ্ছে। গ্রিক ট্র্যাজেডির বিকাশের অপর এক পুরোধা পুরুষ ছিলেন উইকিপিডিস বা ইউরিপিডিসও বলা যায়, একই নাম। স্কাইলাস গ্রিক নাটকের যে আঙ্গিকের জন্ম দিয়েছিলেন, সফেক্লিস তাকে আরও পরিণত করেছিলেন, ইউরিপিডিস তাকে সম্পূর্ণ করেছিলেন।
এথেন্সের সামাজিক ও রাজনৈতিক অবক্ষয়ের সময় ইউরিপিডিস সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন জীবন সম্পর্কে তার উপলব্ধি ও দৃষ্টিভঙ্গির পার্থক্য তাকে স্কাইলাস ও সফেক্লিস থেকে আলাদা করেছিল। ইউরিপিডিসের নাটকে অ্যাফ্রোদিতি, হেরা, ডায়োনিসাস প্রমুখের মতো দেবদেবীর উপস্থিতি থাকলেও ইউরিপিডিস এটা মানতে চাননি যে দেব শক্তি বিশ্ব সংসারের নিয়ন্ত্রক। তার কাছে দেবীর ইচ্ছা নয়, দুর্ঘটনাই জীবনকে পরিচালনা করে। সফিস্ট চিন্তাভাবনা তার উপর গভীরভাবে প্রভাব ফেলেছিল, তাই তার নাটকে যুক্তি ও আবেগ পরস্পরের পরিপূরক। তার বিখ্যাত নাটকগুলি ছিল মেদেয়া, হিপ্পোলিটাস, ইলেকট্রা, দ্য ট্রোজান উইমেন, ব্যাকাই প্রভৃতি। মেদেয়া নাটকে দেখা যায় জ্যাসন পরিবার নিজেদের প্রতিপত্তি, সম্পত্তি ইত্যাদি প্রতিষ্ঠা করতে তৎপর, আর মেদেয়া নিজের সমাজকে ছেড়ে জ্যাসনকে ভালোবেসে বিয়ে করে। কিন্তু যখন সে জানতে পারে জ্যাসন তাকে ত্যাগ করতে চলেছে, তখন সে জ্যাসনের নতুন স্ত্রীকে হত্যা করার সঙ্গে সঙ্গে জ্যাসনের ঔরসে নিজের গর্ভজাত সন্তানদেরকেও হত্যা করে। জ্যাসনের প্রচেষ্টা ব্যর্থ হয়। মেদেয়াকে নিজের কৃত কর্মের শাস্তি এড়াতে রাজার সন্তান ধারণের প্রতিশ্রুতি দিয়ে রাজার আশ্রয়ে থাকতে হয়। মেদেয়াকে নিজের রাজার আশ্রয়ে থাকতে হয়। এহেন গোটা ঘটনার কোথাও ভাগ্যের নির্দেশ বা দেবদেবীর হস্তক্ষেপের বিষয় নেই। তবে ইউরিপিডিসের বৈপ্লবিক চিন্তাধারা সমকালীন এথেন্স গ্রহণ করতে পারেনি। রক্ষণশীলরা তাকে বিপজ্জনক বলে মনে করে। মৃত্যুর পর তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। শেষ প্যারা এখানে মূল্যায়ন করা হয়েছে। উৎপত্তির পর থেকে গ্রিক ট্র্যাজেডিতে বিবর্তন এসেছে। প্রথম দিকে সংলাপ ছিল অলঙ্কৃত, নিতান্তই কাব্য, কিন্তু পরবর্তীকালে ট্র্যাজেডি হয়ে ওঠে গুরুগম্ভীর, আন্তরিক, সম্পূর্ণ এবং বড় মাপের কোনো ঘটনার অনুকরণে রচিত। গ্রিক ট্র্যাজেডি একদিকে যেমন মানুষের দৈনন্দিন অস্তিত্বের সীমাবদ্ধ বর্তমান মুহূর্তকে তুলে ধরত, তেমনি অন্যদিকে অপার্থিব শক্তি যা সর্বব্যাপী এবং যার মধ্যে সব কিছুর প্রকাশ, তার কথা দর্শককে মনে করাতো। মানুষের অন্তর্নিহিত দ্বন্দ্ব, মূল্যবোধের সংঘাত, সর্বোপরি নাগরিক জীবনকে সার্থকভাবে প্রতিফলিত করে গ্রিক ট্র্যাজেডি সর্বসাধারণের কৌশল হয়ে উঠেছিল। এই ছিল গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারার যে ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর। তোমরা এর উত্তরটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের অন্যান্য যেসব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সাজেশন ওয়াইজ, তার ভিডিও ক্লাস আমি একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে যাতে তোমাদের ক্লাস রিলেটেড ভিডিওগুলো আনতে পারি। বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।